মূল্যস্ফীতি যদি আমরা ধরে নিই 10%, তাহলে আমরা যদি দেখি যে 12.5%ই তো আমানতের মূলধন অনেক হওয়ার কথা, 2 থেকে 2.5 ভাগ, এখানে 2.5% প্রকৃত সুদ থাকে। পৃথিবীর অন্য যেগুলি দেশ আছে তার মানে ইনফ্লেশনটা যদি আমরা বিবেচনা করি, অন্য দেশগুলি থেকে এই হার এর চেয়ে বেশি। কোনটা? ইউএস আমরা দেখি কি জানেন, আমরা লাইবর দেখি, লাইবর যদি 0.5% হয়, ইউএস প্রাইম রেট কত? আমরা ইন্টারব্যাংক লাইবর দেখি, লন্ডন ইন্টারব্যাংক অফার রেট। এখানে কিন্তু এই জিনিসগুলো বিশদ আলোচনার দাবি রাখে, কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে প্রাইম রেট কত? আজকে যদি আপনি হংকং থেকে, আমার বাংলাদেশের ভালো একটি কোম্পানি যদি হংকং থেকে টাকা তুলতে চায়, সে যদি আগে টেস্টেড না থাকে, তাকেও 13% দিতে হবে। আজকে যদি বাংলাদেশের একটি বিদ্যুৎ খাতের একটি কোম্পানি সিঙ্গাপুর থেকে টাকা তুলতে চায় ডলারে, যেখানে লাইবর রেট 5 বছর হচ্ছে 0.75, তাকেও কিন্তু 10% উপরে ঋণ দিতে, সুদের হার দিতে হবে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আবার আপনার কাছে আসবো। আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছে আসি, যে এই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আমরা বেসরকারি ব্যাংকগুলির ঋণের বা সুদের হারের কথা বলি, এক্ষেত্রে সরকারি ব্যাংকগুলি কি ভূমিকা রাখছে? আমাদের কাছে মানে একাধিক অভিযোগ বা একাধিক বক্তব্য এরকম আসে যে সরকারি ব্যাংকগুলি পরিচালনাটা শুধু রাজনৈতিক ভাবেই হয়, রাজনৈতিক কারণেই হয়। এক্ষেত্রে আপনাকে ধন্যবাদ। আপনি খুব মানে যে প্রাসঙ্গিক প্রশ্নটি করেছেন, আমার খুব ভালো লাগছে যে আমার এই প্রশ্নটা করাতে আমার উত্তর দেওয়াতে একটু সুবিধা হবে। আমি একটু ভূমিকা দিয়ে বলি যে আমাদের আমানতের সুদের হার আর ঋণের যে সুদের হার, এই সুদের হারের ভিতরে মাঝখান থেকে মুনাফা কিন্তু এসেছে। এবং লক্ষ্য করে দেখবেন, মামুন ভাই অনেক ভালো বলতে পারবে, আর মুর্শিদ কুলি খান তো অনেকেই ভালো বলতে পারবে, যে গত বছর কিন্তু সমস্ত ব্যাংকগুলো কিন্তু ভালো মুনাফা করেছে, স্প্রেড বেশি ছিল। এখন আপনি বাংলাদেশ ব্যাংকের কথা যখন বলছেন, মামুন ভাই খুব স্পষ্ট করে বলেছেন, মানে আপনি বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে আপনি তাকে কতটুকু স্বাধীনতা আমরা দিয়েছি। হয়তো আমার কাছ থেকে এই কথাটা শোনা একটু অন্যরকম লাগবে। আমরা কি যুক্তরাষ্ট্রের যে ফেডারেল রিজার্ভ সিস্টেম মতো কি আমরা চালু করতে পেরেছি? ওটা পারিনি। এবং আমাদের এত বেশি আত্মীয় স্বজন সব জায়গায় আছে, আর ব্যাংকিং সিস্টেমটা বাংলাদেশে খুব স্পর্শকাতর। একটা নতুন কোনো কিছু চালু করতে গেলে, এখন কোনো বাধ্যবাধকতা আজাদ ভাই স্বীকার করবেন, চালু করতে গেলেই নানান ধরনের কিন্তু তদবির আসে। মুর্শিদ কুলি খান সাহেব যখন দায়িত্বে ছিলেন, নানান ধরনের কথাবার্তা আসে, তদবির আসে, এবং করা যায় না। এটা আমি বাইরে থেকে যতটুকু দেখেছি। এবং আপনি রাজনীতির যে প্রসঙ্গটা আনলেন, অর্থনৈতিক ব্যবস্থাপনায় রাজনীতির প্রসঙ্গটা খুবই স্বাভাবিক। রাজনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বাংলাদেশ ব্যাংকের কাজ হচ্ছে ঋণ নীতি এবং আপনার মুদ্রানীতির সঠিক বাস্তবায়ন করা। তাকে কি আমরা সেই সাপোর্টটুকু দিয়েছি? সেই সাপোর্টটুকু আমরা দিতে পারছি না কেন? আমরা একজন বিশেষজ্ঞকে উদ্ধৃত করি, আমি ওনার নাম তৌফিক আহমেদ, উনি বলছেন ব্যাংকের পরিচালকরা অনৈতিক কাজ করছেন, বাংলাদেশ ব্যাংক কেন বন্ধ করছেন, এটাই প্রশ্ন যদি ওঠে তাহলে বলতে হয় কেন্দ্রীয় ব্যাংক কঠোর ব্যবস্থা নিলে বাজারে বিরূপ প্রভাব পড়বে বলে পদক্ষেপ নেওয়ার আগে অনেক ভাবতে হয়, মানে জরিমানা নিলে, মানে আপনার কথা বলছেন। এবং সেই মানে বিরূপ, আপনি যে আত্মীয় স্বজনের কথা বলছেন, তারা কারা আসলে? না, কারা শুধু আপনি এইভাবে চিহ্নিত করা খুব মুশকিল। আমি বলছি কি যে আমরা মানে আজকে প্রসঙ্গ থেকে হয়তো বা দূরে সরে যাওয়া হবে। কথাটা খুব স্পষ্ট যে আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থাপনায়, এটা কিন্তু মামুন ভাই প্রায় বিভিন্ন অনুষ্ঠানে বলেন যে অর্থ ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা কিন্তু এক না, আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি। এবং একটা জিনিস খেয়াল করবার বিষয় আছে, 47টি ব্যাংক আছে এবং তাদের যে প্রায় 7,000-এর মতো শাখা আছে। এর বাইরে আপনি 30টি আর্থিক প্রতিষ্ঠান আছে। এই সমস্ত মিলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে হয়। আপনি যেই মূল্যস্ফীতি কমিয়ে আনার যে দায়িত্বটুকু আমরা বাংলাদেশ ব্যাংক কিংবা বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের উপর আমরা যে কথাটুকু বলছি, আমরা অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলি এ কারণে যে আপনি এটা দেখবেন যে এই যে আমি বারবারও বলছি যে রাজস্ব নীতি বাস্তবায়নকারী যারা, তারা যদি আপনার এগিয়ে না আসে, আপনি কিন্তু এই মুদ্রানীতি এবং ঋণ নীতির বাস্তবায়নে কিন্তু জটিলতা সৃষ্টি হবে। এবং বাস্তবতা কিন্তু আমরা তাই দেখেছি, এবং এই প্রেক্ষাপটগুলো কিন্তু বারবার তৈরি হয়েছে। এবং আপনি যদি সমন্বয়ের কথা অনেক সময় বলা হয়, আপনি সমন্বয়ের কথা বলতে গেলেই কিন্তু আপনি যদি এখন আমার বলতে কেমন লাগছে যে বাংলাদেশের যে ফিসকাল পলিসি আছে, মাঝে মাঝে মনে হয় যে এটা মনিটারি পলিসির চেয়ে অনেক সুপেরিয়ার। এই যে সমন্বয়ের ব্যাপারগুলো, এই সমন্বয়ের ব্যাপার কিন্তু খুব জরুরি।
কিন্তু আমার কাছে একটা সবচেয়ে ভালো বিষয় যেটা মুর্শিদ কুলি খানের সাহেব শুনলে ভালো লাগবে, যে তার দায়িত্ব থাকা অবস্থায় বাংলাদেশে কিন্তু আপনার মনিটারি পলিসি কিন্তু রিভিউ হয়েছে, আগে কখনো রিভিউ হয়নি। আগে বাংলাদেশ ব্যাংকের কোনো প্রতিবেদন কিন্তু বছরে 2-3টা ছাপা হতো, এবং এমনও হয়েছে যে আগের বছরের বার্ষিক প্রতিবেদন পরের বছরে ছাপা হয়েছে। আমরা আবার সুভাষদা আপনার কাছে একটু আসবো, আমরা একটু আজাদ সাহেবের কাছে শুনে নিই। এখানে 3জন ব্যাংকের প্রতিনিধি আছেন, একজন অবশ্য সাবেক এবং 3জনই নানা দিক থেকে কথা বললেন। বাজারের উপর ছেড়ে দেওয়ার বিষয়টি বারবার এসেছে, সুদের হার ঠিক করাটা, এটা একমত হচ্ছে। আপনি ব্যবসায়ী নেতা হিসেবে আমি দেখুন যার যার অবস্থান থেকে তিনি বলেছেন। মুর্শিদ কুলি সাহেব যেহেতু উনি দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে ছিলেন, উনি বাংলাদেশ ব্যাংকের পলিটিক্যাল বলছেন। মামুন সাহেব একজন অর্থনীতিবিদ, উনি তাত্ত্বিক কথা বলেছেন। কিন্তু হোয়াট ইজ প্র্যাকটিক্যাল পজিশন হচ্ছে, গত বছর যে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট হয়েছে, একই সময় এই বাংলাদেশ ব্যাংকের এই উইকলি একটা মনিটরিং প্রতিবেদন, সেখানে এসছে 35% কম এসছে। আর বেসিক র মেটেরিয়াল যেটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, এই শিল্পপতিরা সেটা ইম্পোর্ট করতে পারছে না। আইদার তাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আর না হলে টাকার অভাবে তারা আনতে পারছে না, বা মনে করছে যে কস্ট অফ প্রোডাকশন হবে, তাতে আমার এটা বাজারে চলবে না। তার পরিমাণ 9% বেসিক র মেটেরিয়াল আসছে না। এটা হলো বাংলাদেশ ব্যাংকের উইকলি প্রতিবেদন। তো এই যদি অবস্থা হয়, যদি আমি ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়া আমি ইন্ডাস্ট্রির গলা চেপে ধরি, তাহলে তো এর যদি মনে করে যে এইভাবে আমি ইনফ্লেশন কন্ট্রোল করবো, করতেই পারে, সবচেয়ে একসাথে গলা চেপে মেরে দিলে তো সে সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এই বিতর্কে যাব না। তা আমি মনে করি ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য একটা টাইম লিমিট থাকা দরকার, যে আমি এতদিনে করব, এই সময়ের মধ্যে নিয়ে আসব। আমার এখন আছে, সামনের মাসে এখানে আসবো, সামনের মাসে কোথার থেকে? বাংলাদেশ ব্যাংক বলেছে গভর্নমেন্ট বরোয়িং 62 থেকে 31 নিয়ে আসতে হবে। প্রাইভেট সেক্টরকে বলেছে সে 18 থেকে আসছে, এখন সেখান থেকে 16 নিয়ে আসতে হবে। উই অ্যাগ্রি দ্যাট, যে ঠিক আছে এখানে নিয়ে আসো, গুড। কিন্তু এই যে ব্যাংকগুলোকে যেভাবে করছিল, যদিও কালকের আমাদের মিটিং এর পরে একটা সিদ্ধান্ত হয়েছে, কোনো মতেই এবিবি সিদ্ধান্ত নিয়েছে যে 15.5 উপরে নেবে, তারা ইন্টারেস্ট নেবে না, এবং ডিপোজিটের উপরে 12.5 উপর সুদ দেবে না। কিন্তু তারপরেও কোনো ব্যাংক মানছে না। পাশাপাশি এটা হয়তো নেমে, আমি আগেও বলেছি, আবারও বলছি, যে একটা লোককে হঠাৎ হি ইজ নট রেডি, যে 10 লক্ষ টাকা একটা লোক যা পুঁজি নিয়ে নেমেছে, তার কাছে কিন্তু 1% যথেষ্ট যদি আপনি বাড়তে চান। কিন্তু সেখানে যদি আপনি 4-5% বাড়তে চান, সে হি ইজ নট রেডি ফর দ্যাট। তো এই জিনিসগুলো যদি ইনফ্লেশন কন্ট্রোল করতে যদি আমি কারো গলা চিপে ধরি, এটা দিস নট দ্য সলিউশন। তা আমি মনে করি যে হ্যাঁ, ইনফ্লেশনও কন্ট্রোল করতে হবে, ইন্ডাস্ট্রিকেও সার্ভাইভ করতে হবে, ব্যবসায়ীদের। আজকে কমোডিটির প্রাইস দাম বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে ডলারের উচ্চ মূল্য, এই উচ্চ মূল্যের কারণে আপনার প্রোডাক্টের উপরে ইনকাম ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে, কাস্টম ডিউটি দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে, তারপর আলটিমেটলি বাজারে গিয়ে এই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। হু ইজ লাইবল ফর দ্যাট? তো আমি মনে করি সবকিছুর জন্যই একটা নির্দিষ্ট সময়ের পর্যায়ক্রমে যাওয়া উচিত। কিন্তু সময় পর্যায়ক্রমে যাওয়া উচিত, কিন্তু এইটার ক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতিতে যেটার কথা মুর্শিদ কুলি খান সাহেব বললেন, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের বলেন, বেসরকারি ব্যাংকগুলির ক্ষেত্রে বলেন, তাদের কি করার আছে? তারা তো টাকা তো একটি পণ্য। আপনি শুনেন, 100 ব্যক্তির কাছে 40,000 কোটি টাকা। তারপরে উনি যে সোশ্যাল সেফটি নেটের কথা বললেন মামুন সাহেব, যে সোশ্যাল সেফটি নেট যেটি আপনাদেরকে প্রোটেক্ট করার চেয়ে আরো অন্য লোকদের, হ্যাঁ, সাধারণ মানুষকে প্রোটেক্ট করতে হবে, জি অবশ্যই সাধারণ মানুষকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু আমি তো বললাম যে আজকে ইনফ্লেশন এখানে গেল, সে কারণগুলো তো বের করতে হবে আমাকে। কি কারণে আজকে আমি 12-তে পৌঁছলাম ইনফ্লেশন রেট, আমরা একটু সেই জায়গায় যেতে হবে তো আমাকে। আমরা একটু ঢাকার বাইরে কথা বলি। চট্টগ্রামের মেট্রোপলিটন চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আবুল বাশার চৌধুরী, আপনিও কি মনে করেন যে ব্যাংকগুলি যে সুদের হার বেঁধে দিয়েছে তা কমানো উচিত? যে মানে ব্যাংকগুলো যে সুদের হার বেঁধে দেওয়া হয়নি আর কি, মানে আমি বাংলাদেশ ব্যাংক যে সুদের হার বেঁধে দেওয়া থেকে ব্যাংকগুলিকে মুক্তি দিয়েছে, যে এর যতটা ইচ্ছা সে ঠিক করে নিতে পারবে, বাজারই সুদের হার নির্ধারণ করবে, এই ব্যাপারটির সাথে কি আপনি একমত? না, আমি মুক্তবাজার অর্থনীতির বিশ্বাসী, কিন্তু ইট ডাজন্ট মিন যে আপনার আমার যত ইচ্ছা আমি নিব। তাইলে তো কিন্তু যারা কমোডিটি বিজনেস করে আজকে, তাদেরকে ওখানে বেশি করে বিক্রি করতে হচ্ছে বা এইভাবে জবাবদিহিতা করতে হচ্ছে, তাহলে কেন বলা হচ্ছে?
আর এটা স্বাভাবিক, এই যে উচ্চ হারে আপনার যে নিচ্ছে, তাতে করে তো আপনি কোনো আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা এখন বর্তমানে, এখানে তো আমরা কেউ লাভবান হব না। একত নাম্বার আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলেন শিল্পের মধ্যে, তারপর আমাদের যেখানে আমাদের খাদ্যদ্রব্য আমাদের এখানে 80% আমাদেরকে আমদানি করতে হয়, সেটার মূল্য বৃদ্ধি পারবে একে তো, তার এর উপর আবার ডলারের একটা চাপ। আর আপনার বলেন আমরা এক্সপোর্ট মার্কেটও কিন্তু আমরা কিন্তু কম্পিটিশনে যে মানে এগিয়ে আসতে পারবো না। তাইলে আমাদের কিন্তু আমি যে এই যে উচ্চ হারে যে আপনার এখানে আমাদের নিচ্ছে, আমাদের ইন্টারেস্ট নিচ্ছে, এইটার ইন্টারেস্টের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের এই সার্কামস্টেন্সেস আমরা কোনো অবস্থায় কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি যে ভালো হবে তা না। আর বিশেষ করে একটা কথা কিন্তু আপনাদের আলোচনার মধ্যে উঠে এসে যে আপনারা ইনফ্লেশনের জন্যই আপনারা এটা করা হচ্ছে, কিন্তু আমার জানা মতে বাইরে বিদেশি কিন্তু আপনার দ্রব্যমূল্য মানে বৃদ্ধি রোধের জন্য কিন্তু ইন্টারেস্ট রেট বাড়ানো হয়। কারণ আর আমাদের দেশটা কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপট, আমরা কিন্তু 80% আমরা আমদানি নির্ভরশীল দেশ। তাহলে আমাদের এই 80% এই যে আমরা যেটা আমদানি করে থাকি, এটা রেট অফ ইন্টারেস্ট বাড়লে কিন্তু আমাদের জিনিসের কিন্তু দাম বাড়বে, এটাই স্বাভাবিক। যাদের নিজস্ব উৎপাদিত দ্রব্য আছে তারা ওখানে কিন্তু অন্য একটা, এটা একটা ভিন্ন ধর্ম। আমাদের দেশ তো এটা ভিন্ন, আমরা তো কিন্তু 80% আমরা কিন্তু ইম্পোর্ট নির্ভরশীল দেশ। তাই এটা কোনো অবস্থাতে আমার দৃষ্টিতে এই যে উচ্চ হারে আপনার ইন্টারেস্ট রেট আমাদের দেশের অর্থনীতির জন্য কোনো সময় কাম্য না। জনাব আবুল বাশার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি ফারুক মাহমুদ চৌধুরী আপনার সঙ্গে। জনাব ফারুক, সুদের হার নির্ধারণের ক্ষেত্রে সরকারের করণীয় কি বলে আপনি মনে করেন? জি, আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশ ব্যাংক একটা রেট ফিক্সড করে দেবে এবং দেওয়া উচিত, এবং সেটাকেও মনিটর করা উচিত। আমরা দেখি যে অনেক অভিযোগ বাংলাদেশ ব্যাংকে যাওয়ার পরেও সেইগুলার বাস্তবায়ন কখনো হয় না এবং ওনারা করতে পারেন না। এখানে আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠনের নেতা যে কথাগুলো বলছেন ওনার সাথে আমি একমত। উনি যদিও একটা ব্যাংকের পরিচালক, কিন্তু তারপরেও এই দেশের মানুষের পক্ষে কথা বলছেন। এদেশে যে কতটি সরকারি ব্যাংক আছে, হয়তো তাদের মালিক পক্ষ হবেন 1000-1200 বা 2000ই ধরে, কিন্তু উনি এই দেশে 16 কোটি মানুষের কথা চিন্তা করতেছেন, করেই এই কথাগুলো এই প্রস্তাবগুলা দিতেছেন। তো আমরা মনে করি যে এটা সুদের হার অবশ্যই কমানো উচিত। আর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কোনো সেবামূলক প্রতিষ্ঠান নয়, আর সেবামূলক প্রতিষ্ঠানও যেগুলো আছে সেগুলো সঠিকভাবে সেবা দেয় না। তো সেই হিসাবে এইখানে লস এবং প্রফিটের মিক্সচারের নামই বিজনেস। তো এখানে এত টাকা ইন্টারেস্ট দিয়ে ঋণ নিয়ে কিভাবে একজন শিল্প কারখানা বলেন, ট্রেড কমার্স বলেন করবে, সেটা আমরা বিশ্বাস করতে পারি না। জনাব ফারুক মাহমুদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি কথা বলছি আরিফ কামাল চৌধুরীর সঙ্গে, যে ব্যাংক কোন ব্যাংক সর্বোচ্চ 21% পর্যন্ত সুদ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে, এই বিষয়ে আপনার মতামত কি? বিষয়টির সাথে একমত। যখন আসলে লেন্ডিং ক্যাপটা তুলে দেওয়া হলো, তখন কিছু কিছু ব্যাংক 21% পর্যন্ত সুদ আরোপ করেছে, বাট আসলে ক্ষেত্র বিশেষে আবার সেটি এখন পুনরায় নেমে এসেছে। ইন্ডাস্ট্রিয়াল টার্ম লোনের স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্সের একটা কনসেনসাসে এসেছে যে 15.5%। ইনফ্যাক্ট আসলে আমাদের রুরাল ইকোনমি অ্যান্ড আরবান ইকোনমির এটা যে মাইগ্রেশন, আমাদের আরবান ইকোনমিতে আমাদের মোবিলাইজেশন কস্ট অনেক বেড়ে যাচ্ছে। কারণ আমরা যারা এন্টারপ্রেনার আছেন তারা সবাই ব্যবসা করেন, আলটিমেট অবজেক্টিভ হচ্ছে যে প্রফিট করা। আমাদের ব্যাংকের যারা উদ্যোক্তা আছেন তাদেরও আলটিমেট অবজেক্টিভ হচ্ছে প্রফিট করা। তো এই প্রফিট করতে যে আমরা যে কস্টটা ইনকার করব, কস্টিংটা একটা ফ্যাক্টর। এখানে ইন্টেনশনালি ব্যাংকার্স উই আর দ্য পার্টনার্স। কারণ আমার ব্যবসায়ী, আমার কাস্টমার তো আমার পার্টনার। ডেফিনেটলি আমি যদি আমার কাস্টমারকে কিল করি তো আমার সার্ভাইভাল তো থাকবে না। সো আমার সার্ভাইভালের জন্যই ডেফিনেটলি আমি চাইবো না যে আমার ওভার প্রাইসিং করে একটা কাস্টমারকে ড্যামেজ করা। বাট সার্কামস্টেন্সেস কম্পেলড আস টু ফিক্স দ্য লেন্ডিং রেট। কারণ যখন আমি 14.5-15% ফান্ড বড় করছি, তার সাথে আমার অ্যাটমোস্ট 3% অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট অ্যাড হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি আমি তো একটা স্প্রেড ম্যানেজমেন্ট করতে চাইবই। এখন মেইন যে সমস্যা, আরিফ কামাল চৌধুরী আপনাকে ধন্যবাদ, আবুল বাশার চৌধুরী, জনাব ফারুক মাহমুদ চৌধুরী এবং জনাব আরিফ কামাল চৌধুরী আপনাদেরকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা জনাব মুর্শিদ কুলি খানের কাছে জানতে চাইবো যে বারবারই একটি বিষয় সামনে উঠে আসছে যে স্প্রেডটার বিষয়টা, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন যে মানে যে কথাটা হলো যে ব্যাংকের কাজটা কি। ব্যাংকের কাজ হলো ব্যাংক পরের ধনে পোদ্দারি করে। ডিপোজিটার তার টাকা ডিপোজিট রাখে ব্যাংকে, ব্যাংক সেই ডিপোজিটকে কনভার্ট করে ইনটু লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। এখন যে কথাটা আসছে যে মানে ব্যাংক যদি বড় করে 12 বা 13%, সে কিভাবে
আপনার সিঙ্গেল ডিজিটে বা এর নিচে ব্যাংক আপনার লেন্ডিং করবে। প্রথম কথা, ব্যাংক তো তাহলে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, সেটা তো পারে না। এর সঙ্গে ব্যাংক তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বা ম্যানেজমেন্ট কস্ট অ্যাড করে। এখানে যে স্প্রেড নিয়ে যে একটা কথা আছে